ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। তো কি অবস্থা সবার? ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভেরি গুড। স্যার আজকে কি আমাদের লাস্ট ক্লাস ঈদের আজকে আগে? ঈদের আগে আজকে লাস্ট ক্লাস। এই জন্য আজকের উপস্থিতিও খুব বেশি ভালো হবে না মনে হচ্ছে। সবাই বাড়ি চলে গেছে ঈদে। হুম, তো আমরা পড়ছিলাম হচ্ছে রাইটিং স্কিলস নিয়ে, তাই না? রাইটিং স্কিলসের আমরা ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শেষ করেছি, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস। এখানে যে মেইন ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে আমি তোমাদের একটু বাসায় রিডিং দিতে বলেছিলাম শিটটা থেকে। আশা করি তোমরা রিভাইজ করেছো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে এই শিটের উপরে তোমরা জিজ্ঞাসা করতে পারো আজকে। আর আজকে আমরা পরবর্তী যে টপিকটি রয়েছে প্যারাগ্রাফ, সেটা নিয়ে কথা বলা শুরু করব, ঠিক আছে? তো যদি জি কারো স্যার। কোনো প্রবলেম থাকে বলতে পারো। আর আমি আজকে তোমাদের ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেসের যে পার্ট এ এবং পার্ট বি এর যে শর্ট এবং ব্রিফ কোশ্চেনগুলো হবে, সেই কোশ্চেনের আনসার সহ আমি গুগল ক্লাসরুমে শেয়ার করে দিব এবং তোমাদের পড়ার টাইম দিয়ে দিব যে ব্রিফ কোশ্চেন এতদিনের ভিতর শেষ করবা বা শর্ট কোশ্চেন এতদিনের ভিতরে শেষ করবা। তোমরা ওটা শেষ করবার ভিতরে তারপর তোমাদের একটা টেস্ট দিব, মানে একটা করে চ্যাপ্টার শেষ হবে, আমি সেগুলোর কোশ্চেন আনসার শেয়ার করে দিব। তারপরে তোমাদের একটা টাইম দিয়ে দিব, এই টাইমের ভিতরে কোশ্চেন আনসারগুলো পড়ে শেষ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে যা দিব একদম পাই টু পাই পড়ে ফেলার চেষ্টা করতে হবে এবং কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। ওকে, আচ্ছা। স্যার স্যার আমাদের কি সব মুখস্থ করতে হবে বা আমরা একটু বানিয়ে লিখতে পারবো না? বানায়ে লেখার যদি যেভাবে প্র্যাকটিস করানো হয়েছে বা যদি সেটার অভ্যাস থাকে, সেটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। আমি তো এখনো মুখস্থ করতে বলিনি, ঠিক আছে? তো বলেছি তোমরা একদম ভালো করে পড়ে জি ফেলবে। স্যার। হ্যাঁ, সেটা এখন মেমোরাইজ করে হোক, মানে তোমার যে সক্ষমতা আছে যে দক্ষতা আছে সেটা কাজে লাগিয়ে তোমাকে আত্মস্থ করতে হবে ভালো রেজাল্ট করতে হলে, ঠিক আছে? হুম। জি এবং স্যার। অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংকে উৎসাহিত করা হয়। এর জন্য ব্যাপক প্র্যাকটিসের প্রয়োজন, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং যেগুলো পড়াবো ফ্রি হ্যান্ড বলতে তোমার যদি এখনই অভ্যাস না থাকে তাহলে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাসটা করতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস কিভাবে করবা? তোমাকে আগে কিছু অন্যের প্রত্যেকটা, সেটা তুমি সাহিত্যকর্ম বলো যে যা কিছুই বলো, প্রথমে মানুষ কি করে? অন্যেরটা নকল করে, ঠিক আছে? তো তুমি সাহিত্যকর্ম বলো, তুমি দেখবা যে ভালো ভালো রাইটার প্রথমে বিভিন্ন রাইটারের পড়া পড়েছে, পড়ে তারা ওদের স্টাইল কপি করে নিজের মতো করে লেখার চেষ্টা করেছে। পরবর্তীতে তারা তাদের ইউনিক বা নিজস্ব, হ্যাঁ, লেখা কিন্তু আবিষ্কার করেছে। তো সেই হিসাবে তুমি যদি এখন নিজের দক্ষতা বাড়াতে চাও তাহলে তোমাকে আগে তাই তো স্ট্যান্ডার্ড রাইটিং ফলো করতে হবে। ফলো করতে করতে তোমার ভিতরে যখন ওইগুলো ইনপুট হয়ে যাবে, তুমি অনেক পড়া পড়বা, অনেক লেখা লিখবা অন্যের দেখে দেখে, তারপরে আস্তে আস্তে তোমার ভিতরে লেখার একটা যোগ্যতা তৈরি হবে। কিন্তু তোমার ভিতরে এখন সেই যোগ্যতাই তৈরি হয়নি, তো তোমার ভিতরে তো সেই পরিমাণ অ্যাবিলিটি নাই। তাহলে কি তুমি এখন লিখতে পারবে এবং যা লিখবে তা কি স্ট্যান্ডার্ড মানের হবে? বলো। না স্যার। এই জন্য তোমাকে আগে বেশি বেশি পড়তে হবে, এমন পড়া দিতে হবে যে তোমার ভিতরে ইনপুট বেশি থাকে, ওয়ার্ড স্টক, সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু যাতে ঠিক মতো থাকে, তাহলে তুমি একসময় তোমার মতো করে তুমি আউটপুট দিতে পারবে, ঠিক আছে? আগে হচ্ছে কি রিসেপটিভ স্কিলস, আমরা স্কিল বললাম না যে দুইটা জিনিস হচ্ছে নিজস্ব, একটা হচ্ছে কি রিডিং আর একটা হচ্ছে কি লিসেনিং। এই দুটা ব্যাপক পরিমাণে করতে হবে, তাহলেই তোমার রাইটিং এবং স্পিকিং অ্যাবিলিটি বাড়বে, ঠিক আছে? আর এই দুটা যত কম করবা বাকি দুটা তত কম হবে। এই জন্য আমি যে কোশ্চেন আনসারগুলো দেবো সেগুলো ভালো করে পড়ে নেবা, ঠিক আছে? তো মুখস্থর ব্যাপারটা পরে, কিন্তু আগে ভালো করে বুঝে নিতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, চুপ থাকা যাবে না। ওকে। তো মনে হয় জি কারো স্যার। সমস্যা নেই। আশা করি তোমরা পড়েছো। কারণ প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়লাম রাইটিং প্রসেসের, এটার অনেকগুলো কথা কিন্তু আমরা পরবর্তীতে পাবো, যেগুলো যদি তুমি আগে বুঝে না থাকো পরে কিন্তু আবার তোমার ধরা খাইতে হবে যে তুমি বোঝোনি বিধায় আবার পরে তুমি বুঝতেছো না। হুম। আচ্ছা, তো ধরে নিলাম যে তোমরা বুঝেছো। তাহলে এখন আজ থেকে আমরা একটা নতুন টপিকে যাব, যেটা হচ্ছে প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফ থেকে আমরা প্রথমে টেক্সচুয়াল আলোচনা করে নিব যে আসলে প্যারাগ্রাফ কি, এটা কত প্রকার, ইত্যাদি ইত্যাদি।
তারপরে আমরা মেইনলি আমাদের কোশ্চেন আনসারে যেতে পারবো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ কি, এর পার্টগুলো কি এবং এর ফিচারগুলো কি। ঠিক আছে? তো প্যারাগ্রাফের সংজ্ঞা জানবো, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ সম্পর্কে জানবো, প্যারাগ্রাফের পার্ট জানবো, কয়টা পার্ট থাকে, এবং একটা ভালো প্যারাগ্রাফ বলতে আমরা কাকে বুঝবো, এর ফিচারগুলো কি কি হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। এর আগে আমরা পড়েছি কি গুড রাইটিং এর ফিচার, তাই না? যে হোয়াট আর দ্য ফিচার্স অফ আ গুড রাইটিং, এটা তো বলেছি নাকি? জি স্যার। হ্যাঁ, তবে কারো কি মনে আছে গুড রাইটিং এর ফিচারগুলো কি কি? বলো, দুই একটা বলো দেখি, গুড রাইটিং এর ফিচারগুলো কি কি? What are the features of a good writing? ভুলে গেছো? না স্যার। 11টা 12টা বলেছিলাম। দেখছো, বাড়িতে পড়তেছো না তোমরা মনে হয়, ভাবতেছো স্যার তো পড়াই দিচ্ছে, শীত তো দিচ্ছে, একটা একসময় পড়ে নিবনি। হ্যাঁ, দিন চলে যাবে, রাত চলে যাবে, সময় চলে যাবে, সকাল হবে, দুপুর হবে, রাত হবে, এভাবেই দিন চলে যাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখবা পরীক্ষা আগে এসেছে, তুমি কিছুই পারো না। হ্যাঁ, এভাবে হলে কিন্তু হবে না। কেউ বলতে পারবে না তোমরা ফিচার 11-12টার মধ্যে একটাও মনে নাই? Avoiding plagiarism, maintaining a grammatical point, and good idea. তারপর প্রথম দিকের কথাগুলোই ভুলে গেছো তাহলে? Coherence and coherence. এটা maintain করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর ইউনিটি, তাই না? ইউনিটি অফ আইডিয়া, and ইউনিটি thought. অফ থট, তারপর রিলেভেন্ট ইনফরমেশন, তারপরে কোহেরেন্স আর কোহেশন মেনটেন করতে হবে। যাতে অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ হতে হবে, হ্যাঁ, অর্ডার অফ ইনফরমেশন তারপরে থাকতে হবে, তাই না? প্রপার গ্রামাটিক্যাল ইউজ করতে হবে, প্রপার গ্রামাটিক্যাল আইটেমস ইউজ করতে হবে, প্লেজিয়ারিজম অ্যাভয়েড করতে হবে। এগুলো ছিল কি আমাদের গুড রাইটিং এর ফিচার। আরো ভালো করে পড়ে নিবা কিন্তু, এখনই ভুলে গেলে পরে আর কি মনে রাখবা? যখন পড়ার পরিমাণ বেশি হয়ে যাবে তখন তো আর মনে থাকবে না তাহলে। আচ্ছা, তো যাই হোক, আশা করি তোমরা পড়ে নিবা। এটা আশা করা ছাড়া তো আমার আর কিছু করার নেই। তোমাদের সরাসরি পাইলে পারে তাহলে নাই কিছু একটা কাজ ছিল। এখন তো তোমাদের ধরা যাবে না, যেই একটু চাপ দিব অমনি তুমি গ্রুপ থেকে, ক্লাস থেকে লিভ নিয়ে চুপটি মেরে যাচ্ছ, দিয়ে নেটের দোষ দিয়ে দিচ্ছ। হ্যাঁ, স্যার নেটের সমস্যা ছিল। এখন কি করো বলো? তুমি যদি ফাঁকি দাও এই অনলাইন ক্লাসে, তাহলে আসলে আমাদের কিছু করার থাকবে না। এটা একটা বিশ্বস্ততার জায়গা, তুমি বিশ্বাস করে পড়াশোনা আমার কাছে করবা, আমি তোমাকে বিশ্বাস করে পড়াবো, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অনলাইনে একটা ফাঁকি দেওয়ার সুযোগ থাকে, যে ফাঁকিটা তুমি যদি দাও তাহলে আসলে এটা তোমার নিজস্ব ব্যাপার, আমার কিছু করার থাকবে না। কারণ তোমার ফাঁকি ধরার মতো সুযোগ আমার নেই। কারণ অনেক সময় ভিডিও ক্লাসগুলো অন করে দিতে বললে তাই যে ভিডিও অন করা থাকলে নেটওয়ার্ক কাজ করবে না, আরও সমস্যা হবে। এই জন্য ভিডিও অফ করতে রাখতে বলা হয়েছে। তা নাহলে ভিডিও অন করে রাখলে মোবাইলে দেখা যেত কে ক্লাসে আছে আর কে নাই। আচ্ছা যাক, সেই সুযোগটা যেহেতু নাই, বাকিটা তোমরা একটু কাজে লাগাই। ওকে, প্যারাগ্রাফ আসলে কি তাহলে আমরা দেখি। প্যারাগ্রাফ হচ্ছে কোনো একটা স্পেসিফিক টপিকের, একটা টপিক নিয়ে আলোচনা। তো বলো তো, এই পেজে, মানে এই পেজটাতে কয়টা প্যারাগ্রাফ আছে? এই পেজে বলো দেখি। স্যার একটা, পাঁচটা, পাঁচটা। হ্যাঁ, প্যারাগ্রাফ একটা কেন, একটা, দুইটা, তিনটা, চারটা নাকি? এবং পরবর্তীতে এখানে আছে এইভাবে। হ্যাঁ, প্যারাগ্রাফ মানে এক একটা প্যারা, এই যে এক একটা প্যারা হচ্ছে এক একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে কি বড় রাইটিং এর একটা অংশ। হ্যাঁ, ব্রড রাইটিং এর এক একটা
অংশ হচ্ছে এক একটা প্যারাগ্রাফ, আর এক একটা প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা সিঙ্গেল টপিকের সাথে রিলেটেড আরো কিছু কয়েকটা সেন্টেন্স মিলে একটা অংশ গঠিত হয়। হ্যাঁ, তাহলে দেখো প্যারাগ্রাফ ইজ এ পিসেস সিরিজ অফ সেন্টেন্সেস। হ্যাঁ, কয়েকটা সেন্টেন্সের একটা সিরিজ হচ্ছে প্যারাগ্রাফ, দ্যাট আর অর্গানাইজড অ্যান্ড কোহেরেন্ট and are all related to a single topic, এবং সবগুলো হচ্ছে একটা সিঙ্গেল টপিকের সাথে রিলেটেড। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো যে প্যারাগ্রাফ হচ্ছে সিরিজ অফ সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলো আবার কি থাকে অর্গানাইজড অ্যান্ড কোহেরেন্ট and are related all related to a single topic। তাহলে একটা প্যারাগ্রাফে কয়টা টপিক থাকবে বলো? একটা সিঙ্গেল টপিকের উপরে টপিক থাকবে, তার সাথে রিলেটেড আরো কিছু সেন্টেন্স থাকবে, এবং সেই সেন্টেন্সগুলো কেমন হবে? অর্গানাইজড এন্ড কোহেরেন্ট, নাকি? কোহেরেন্ট, হ্যাঁ, জি স্যার। কোহেরেন্ট হতে হবে। বলছে অলমোস্ট এভরি পিস অফ রাইটিং ইউ ডু, মানে তুমি যে লেখাই লেখো না কেন, দ্যাট ইজ লঙ্গার দ্যান আ ফিউ সেন্টেন্স, যেটা মোটামুটি কয়েকটা সেন্টেন্স বা তার থেকে বড়, সেটাকেই আমরা বলতে পারি শুড বি অর্গানাইজড ইনটু প্যারাগ্রাফ, সেটাকে একটা প্যারাগ্রাফে অর্গানাইজ করা উচিত বা অর্গানাইজড হবে। This is because paragraphs show a reader where the subdivisions of an essay begin। তাহলে প্যারাগ্রাফ মানে হচ্ছে কি একটা এসের সাবডিভিশন, এক একটা প্যারাগ্রাফ, এবং তাহলে কি হচ্ছে এসে কোথায় শুরু হয় আর কোথায় শেষ হয়, and thus help the reader see the organization of the essay and grasp its main point। হ্যাঁ, তারপরে মেইন পয়েন্টগুলো বুঝতে সাহায্য করে যে এখানে কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং it can also be said that a paragraph is a unit of writing in a larger body of work covering one topic। দেখো, হ্যাঁ, so it is said that there will be one topic and a paragraph is a unit of a longer writing, in a larger body of work, so there will be 30 40 50 10 5 paragraphs in a larger writing, and each paragraph will work as a unit because each paragraph will contain only one topic. So if there are 3 or 4 paragraphs, we can say that there are 3 or 4 topics, and they are different from each other। একটা টপিক থেকে আরেকটা টপিক ডিফারেন্ট হবে, এবং এখানে কমপক্ষে 2 বা ততোধিক বা 1 বা একাধিক টপিক থাকবে। ঠিক আছে, তো একটা টপিক থাকবে একটা প্যারাগ্রাফে, কিন্তু একটা এসেতে অনেকগুলো টপিক থাকবে এবং প্রত্যেকটা টপিক নিয়ে একটা করে প্যারাগ্রাফ হবে। তাহলে এখানে মেইন কথা হচ্ছে আ প্যারাগ্রাফ ইজ আ ইউনিট অফ আ লঙ্গার রাইটিং, তাই তো? and this is actually a series of sentences which are organized and coherent, and all the sentences are related to a single topic। এইটা হলো আমাদের প্যারাগ্রাফের মেইন সংজ্ঞাটা। কি কথা বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, একটু দাগিয়ে দাগিয়ে সুন্দর করে সংজ্ঞাগুলো পড়ে নেবা। বলছে প্যারাগ্রাফস ক্যান কন্টেইন many different kinds of information, that is it can include a series of brief examples or a single long illustration of a general point। তার মানে অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে, সেই ইনফরমেশনগুলো কার হবে? কয়টা টপিকের হবে? অনেক ইনফরমেশন থাকতে হবে, তারপরেও টপিক হবে কয়টা? একটাই টপিক, তাই তো? যেমন হতে পারে ইট মাইট ডেসক্রাইব আ প্লেস, এটা কোনো প্লেস ডেসক্রাইব করতে পারে, যেমন হিস্ট্রিক্যাল প্লেস ইউ ভিজিটেড, অথবা একটা ক্যারেক্টার মানে আ গুড ফ্রেন্ড, অথবা প্রসেস হাউ টু মেক আ কাপ অফ টি, অথবা ন্যারেট আ সিরিজ অফ ইভেন্টস মানে হচ্ছে জার্নি বাই ট্রেন বা জার্নি বাই প্লেন, অথবা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টু অর মোর থিংস, যেমন হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ, টাউন লাইফ, ক্লাসিফাই ইনটু আইটেমস, টাইপস অফ রিলিজিয়ন, যেমন হচ্ছে ক্লাসিফিকেশন হতে পারে, অথবা ডেসক্রাইব কজ অ্যান্ড ইফেক্ট মানে কজ অ্যান্ড ইফেক্ট অফ ডিফরেস্টেশন, তাই তো? এরকম ভাবে বিভিন্ন ভাবে কিন্তু ইনফরমেশন থাকতে পারে একটা প্যারাগ্রাফে, এবং যাই হোক না কেন এখানে একটা সিঙ্গেল লং ইলাস্ট্রেশন থাকবে, হ্যাঁ, সিঙ্গেল কিন্তু লং, এবং এখানে অনেক ইনফরমেশন থাকবে একটা টপিকের উপর। কেমন? যেমন ডিসক্রাইব আ প্লেস, তাতে একটা প্লেসকে ডিসক্রাইব করবা, মনে করো আ হিস্ট্রিক্যাল প্লেস লাইক আমরা বলতে পারি শহীদ মিনার, অথবা সুন্দরবন, অথবা কুয়াকাটা, অথবা কক্সবাজার। তাহলে তোমার টপিকটা হচ্ছে জাস্ট কক্সবাজার। নাও ইউ উইল অ্যাড সো মেনি ইনফরমেশনস ইনটু দ্যাট প্যারাগ্রাফ টু ডেসক্রাইব দ্যাট প্লেস, নেগেটিভ, পজিটিভ, হ্যাঁ, এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য প্লেস, মানে তুমি অনেক ইনফরমেশন দিতে পারো, কিন্তু টপিক একটাই, দ্যাট ইজ কক্সবাজার আর সুন্দরবন, অর মাই কলেজ, অথবা মাই কলেজ লাইব্রেরি, অথবা কলেজ প্লেগ্রাউন্ড। সুতরাং তুমি একটা প্লেস বর্ণনা করতে গেলে তার সাথে রিলেটেড অনেক ইনফরমেশন তুমি এখানে দিতে পারো, কিন্তু টপিক হবে একটাই।
কি বোঝা গেল বিষয়টা? প্যারাগ্রাফ কি তাহলে? প্যারাগ্রাফের সংজ্ঞাটা হলো ছোট্ট একটা সংজ্ঞা, সেটা হলো যে প্যারাগ্রাফ ইজ আ ইউনিট অফ লঙ্গার রাইটিং and it is actually a series of sentences which are organized and coherent and are related to a single topic. ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এবং একটা প্যারাগ্রাফে কি কি থাকতে পারে বা কি কি ধরনের প্যারাগ্রাফ হতে পারে তার সম্পর্কে একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। এখন আমরা আসবো হচ্ছে প্যারাগ্রাফ স্ট্রাকচারে। তাই তো, স্ট্রাকচার কেমন হবে, একটা প্যারাগ্রাফ কেমন হবে সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। একটা প্যারাগ্রাফ কেমন হবে বা একটা প্যারাগ্রাফের এলিমেন্ট কয়টা থাকে, ঠিক আছে? বলা হচ্ছে রিগার্ডলেস অফ দ্য কাইন্ড অফ ইনফরমেশন দে কন্টেইন, অর্থাৎ একটা প্যারাগ্রাফে যে ধরনেরই ইনফরমেশন থাকুক না কেন, most paragraphs have a 3-part structure. So how many parts are there in a paragraph? 3 part. 3 parts. Okay. They are 3 introduction, parts. body and conclusion. So there must be 3 parts. There must be 3 parts that are which are introduction, body and conclusion. And each part of the paragraph plays an important role in communicating your meaning to your reader. So the first part is introduction. So what is introduction? The first section of a paragraph. So the very first section of a paragraph is called introduction, and an introduction includes the topic sentence. কি থাকে এখানে? বলো কি থাকে? Topic sentence. So that is a very important part of a paragraph. And any other sentences at the beginning of a paragraph that give background information or provide a transition. That is, in a paragraph there will be a topic sentence, and related to that topic sentence there might be any other 2 or more sentences, okay, at the very beginning, and those sentences will be just to introduce the main point. তাহলে ইন্ট্রোডাকশন হচ্ছে সেই অংশ যেখানে এক বা একাধিক মানে 2 বা ততোধিক বা 1 2 3 সেন্টেন্স থাকতে পারে, যে সেন্টেন্সটা জাস্ট প্যারাগ্রাফটা শুরু করতে ব্যবহার করা হবে এবং যার উদ্দেশ্য হলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া, তাই তো? টু গিভ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন which will inform the reader about the main point of your paragraph writing. মানে তুমি কি সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ সেই সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিবে। অথবা প্রোভাইড আ ট্রানজিশন। প্রোভাইড আ ট্রানজিশন মিন্স আগে একটা এসেতে তো একের অধিক প্যারাগ্রাফ থাকে, তাই না? একের অধিক প্যারাগ্রাফ থাকে একটা এসেতে, তো তখন তুমি এবং এক একটা প্যারাগ্রাফে কয়টা টপিক থাকে বলো? বলো, একটা প্যারাগ্রাফে কয়টা টপিক থাকে? হ্যাঁ, তাহলে মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, ঠিক আছে? সরি, একটা এসে লিখছো, মনে করো তুমি একটা এসে লিখছো। হ্যাঁ, তাহলে একটা এসে লিখতে আমরা জানি মিনিমাম 4টা 5টা সেন্টেন্স থাকতেই হবে। হ্যাঁ, 4টা 5টা সেন্টেন্স বলতেছি, মানে প্যারাগ্রাফ থাকতে হবে। তা মনে করো তুমি এসের প্রথম প্যারাগ্রাফটা হলো ইন্ট্রোডাকশন, তারপরে দিলা হচ্ছে বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ 01, বডি প্যারাগ্রাফ 02, বডি প্যারাগ্রাফ 03 এবং শেষে দিলা হচ্ছে কি কনক্লুশন। তাহলে টোটাল এখানে কয়টা প্যারাগ্রাফ আছে বলো তো? টোটাল 5টা। হ্যাঁ, ইন্ট্রোডাকশন কিন্তু নিজে একটা প্যারাগ্রাফ, তাই না? ইন্ট্রোডাকশন কিন্তু নিজে একটা প্যারাগ্রাফ, বলা হয় ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, এটাকে বলা হয়। ইন্ট্রোডাকশনে থাকে কি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, এটা কনক্লুশনে কি থাকে? কনক্লুডিং প্যারাগ্রাফ। কনক্লুডিং প্যারাগ্রাফ, ওকে। সো অ্যাট লিস্ট এই 5টা মোটামুটি প্যারাগ্রাফ থাকে। এখন মনে করো তুমি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লেখার পর তুমি তো বডি প্যারাগ্রাফ 1 লিখবা, তাই না? তো মনে করো আমরা একটা এসে লিখতেছি, এসের ইয়াটা হলো মনে করো পপুলেশন প্রবলেম। পপুলেশন প্রবলেম এইটা নিয়ে একটা এসে লিখবা। তাহলে তুমি টার্গেট নিয়েছো যে পপুলেশন প্রবলেমের 3টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমত দেব হচ্ছে causes of population problem। তুমি তারপরের প্যারাগ্রাফে লিখলা হচ্ছে আরেকটা হচ্ছে মনে করো সলিউশন, তাই তো?
তাহলে এখানে তিনটা প্যারাগ্রাফে আমার তিনটা বিষয় আলোচনা করলাম কি সম্পর্কে আমাদের মেইন আইডিয়াটা কা বলে পপুলেশন প্রবলেম তাই তো তাহলে এই যে তুমি যখন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ শেষ করে যখন বডি প্যারাগ্রাফ 1 লিখতে আসছো তখন কি একটা ট্রানজিশনের প্রয়োজন আছে না তথ্যগত আবার যখন কজ প্রথমে তুমি আলোচনা করছো কজ তারপরে প্যারাগ্রাফে তুমি কি আলোচনা করবা Effect. ইফেক্ট তাহলে একটা পরিবর্তন আসছে না তথ্যের যে তুমি আগের প্যারাগ্রাফে যে আলোচনা করছিলা সেটা বাদ দিয়ে তুমি এখন অন্য বিষয় নিয়ে আলোচনা করবা তাহলে তুমি কি এটা প্রথম সেন্টেন্সে জানিয়ে দিবা না যে তুমি বর্তমান প্যারাগ্রাফে ইফেক্টস নিয়ে কথা বলতে যাচ্ছ বলো জি স্যার। তাহলে তুমি যখন এই প্যারাগ্রাফটা শুরু করছো দ্বিতীয় এই প্যারাগ্রাফটা লেখা শুরু করছো তখন তো তুমি তোমার প্রথম সেন্টেন্সে জানিয়ে দিবা যে এখন আমি আর কজ নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব ইফেক্টস নিয়ে আবার ইফেক্টস প্যারাগ্রাফটা শেষ করার পর তুমি যখন সলিউশন প্যারাগ্রাফ শুরু করবা তখন অবশ্যই তোমাকে ফার্স্ট সেন্টেন্সে জানিয়ে দিতে হবে যে ইউ আর নট গোইং টু টক অ্যাবাউট দ্য ইফেক্টস রাদার ইউ আর শোয়িং সাম সলিউশনস টু পপুলেশন প্রবলেম তাহলে দেখ একটা ট্রানজিশন হচ্ছে না দেয়ার ইজ আ কাইন্ড অফ ট্রানজিশন জাস্ট বিটুইন দ্য জি, ফার্স্ট স্যার। এন্ড সেকেন্ড প্যারাগ্রাফ সো এই ট্রানজিশনের কাজটা কোন সেন্টেন্স করে ওই প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স বা প্রথম দুই তিনটা সেন্টেন্স ট্রানজিশনের কাজ করে কথা বুঝতে পারছো তার জন্য এখানে সেটাই বলা হয়েছে যে যখন তুমি একটা ইন্ট্রোডাকশন লিখছো কোনো একটা প্যারাগ্রাফের তখন সেখানে অবশ্যই কি থাকতে হবে একটা টপিক সেন্টেন্স থাকতে হবে এবং তার সাথে রিলেটেড আরো অন্যান্য প্যারাগ্রাফের অন্যান্য সেন্টেন্স থাকবে যেটা আসলে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিবে অথবা প্রোভাইডার ট্রানজিশন দিবে মানে একটা ট্রানজিশন প্রোভাইড করবে ঠিক আছে তো তাহলে এই জন্য এই কথাটা বলা হয়েছে কারণ দেখো এখানে যদি এটা একটা প্যারাগ্রাফ হয় তাহলে এই প্যারাগ্রাফের পর আমি পরের প্যারাগ্রাফটা লিখছি তাহলে এখানে একটা ট্রানজিশন মার্কার প্রয়োজন একইভাবে তারপরে আমি এটা লিখলাম তারপরে আমি এটা লিখলাম তাহলে এবার দেখো প্রত্যেকটা যদি আলাদা আলাদা প্যারাগ্রাফ হয় তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফের কি আবার তিনটা পার্ট আছে না বলো এই বডি জি, প্যারাগ্রাফে স্যার। তিনটা পার্ট থাকবে তার মানে কি বডি প্যারাগ্রাফে কি কি থাকবে একটা টপিক সেন্টেন্স থাকবে তারপর হচ্ছে বডি থাকবে তারপর হচ্ছে কি থাকবে কনক্লুডিং সেন্টেন্স থাকবে আবার বডি প্যারাগ্রাফ 2 তে টপিক সেন্টেন্স থাকবে বা ইন্ট্রোডাকশন থাকবে বডি থাকবে কারণ এরা এক একটা প্যারাগ্রাফ কারণ এসেরই তো একটা নিজস্ব ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ আছে এসেরই একটা কনক্লুডিং প্যারাগ্রাফ আছে কিন্তু আবার প্রত্যেকটা বডি প্যারাগ্রাফের আবার এরকম করে তিনটা পার্ট থাকবে যে পার্টগুলো কি কি এই পার্টগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন বডি এন্ড কনক্লুশন কথা বুঝতে পারছো মানে যতগুলো প্যারাগ্রাফ হবে প্রত্যেকটা প্যারাগ্রাফেরই প্রথম সেন্টেন্স বা প্রথম দুইটা সেন্টেন্স হবে ইন্ট্রোডাকশন তারপরে কিছু থাকবে সাপোর্টিং আইডিয়া যাদেরকে বলা হবে বডি তারপরে থাকবে কনক্লুশন যেমন আমি যদি এখন এই প্যারাগ্রাফটা লিখতে যাই যে কজেস অফ পপুলেশন প্রবলেম তাহলে কজেস অফ পপুলেশন প্রবলেমের একটা কি থাকবে টপিক সেন্টেন্স থাকবে তারপরে বডি থাকবে যেখানে তুমি অনেকগুলো কজ দেখাবা তারপর একটা কনক্লুডিং সেন্টেন্স থাকবে যেখানে তুমি বলবা যে দিস আর দ্য কজেস দিস আর দ্য মেজর কজেস বা দিস আর নট দ্য অনলি কজেস দেয়ার আর মেনি মোর কজেস এরকম করে তুমি একটা কনক্লুডিং সেন্টেন্স টেনে দিবা দেওয়ার পর তুমি আবার ইফেক্টে চলে যাবা ইফেক্ট প্যারাগ্রাফে সেখানে আবার তুমি একটা টপিক সেন্টেন্স দিবা তারপর আবার বডি প্যারাগ্রাফে অনেকগুলো বডির ভিতরে অনেকগুলো সাপোর্টিং সেন্টেন্স দিবা তারপর আবার কনক্লুডিং সেন্টেন্স দিবা ঠিক আছে এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ মানেই তিনটা অংশ থাকবে তাহলে আমরা আলোচনা করলাম ইন্ট্রোডাকশন নিয়ে তাই তো তাই বলা হচ্ছে ইন্ট্রোডাকশন মানেই বুঝতে হবে সেখানে একটা কি থাকবে টপিক সেন্টেন্স থাকবে আর টপিক সেন্টেন্সের কাজ কি খেয়াল করো এটা পরীক্ষাতে বেশ আসে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ টপিক সেন্টেন্স তাহলে টপিক সেন্টেন্স কাকে দেখো আর টপিক সেন্টেন্স অ্যাকচুয়ালি ডাজ দ্য ফাংশন অফ ইন্ট্রোডিউসিং দ্য মেইন অর কন্ট্রোলিং আইডিয়া অফ অ্যান এন্টায়ার প্যারাগ্রাফ মানে তুমি পুরো প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করবা তার যে মেইন আইডিয়া বা কন্ট্রোলিং আইডিয়া সেটা তুমি এখানে দিয়ে দিবা ঠিক আছে it actually gives a clear sense of what the paragraph is about প্যারাগ্রাফটা কি সম্পর্কে তার টপিক সেন্টেন্স বলে দিবে আমাকে যেমন আমি এখানে কয়েকটা টপিক সেন্টেন্স দিয়েছি একটু খেয়াল করো যে টপিক সেন্টেন্স ধরে আমরা একটাই প্যারাগ্রাফ লিখবো কিন্তু টপিক সেন্টেন্স বলে দিবে যে এক একটা প্যারাগ্রাফে এক এক বিষয়ে আলোচনা করতে হবে ঠিক আছে দেখো তো বলছে সাম টপিক সেন্টেন্সেস অন মোবাইল ফোন তাহলে মোবাইল ফোন নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা মনে করো যে মোবাইল ফোন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবা তাহলে কি এখানে যতগুলো টপিক সেন্টেন্স আছে সবগুলোরই টপিক সেন্টেন্সে কি একই ধরনের বডিতে আলোচনা হবে বলো তো বলছে মোবাইল ফোন ইজ আ মডার্ন কমিউনিকেশন টেকনোলজি তাহলে মোবাইল ফোন তুমি যদি এইটা যদি দাও তোমার হচ্ছে টপিক সেন্টেন্স তাহলে এই টপিক সেন্টেন্সের আলোচনার বিষয় কি হবে বলো তো তোমার বডিতে তুমি কি নিয়ে আলোচনা করবা সমস্যা নিয়ে আলোচনা করবা না স্যার তাহলে এটা যে মডার্ন টেকনোলজি সেটা নিয়ে আলোচনা হ্যাঁ হবে এটা যে মডার্ন টেকনোলজি এটা মডার্ন টেকনোলজি কেন তাই তো
এইটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে এর ব্যাড ইফেক্টস বা এর গুড ইফেক্ট এসব কিচ্ছু বলা যাবে না, ঠিক আছে? তো একইভাবে তোমার যদি টপিক সেন্টেন্সটা হয় মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেট ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, তাহলে এখানে টপিক সেন্টেন্সের কিওয়ার্ড কি লিখবো আমি? গ্রেট ওয়ান্ডার, তাই তো? যে মোবাইল ফোন কেন, হ্যাঁ ওয়ান্ডার কেন, তাহলে ওয়ান্ডার বলতে কি নেগেটিভ কথা আনলে হবে? বলো। না স্যার, পজিটিভটা আনতে সব হবে। পজিটিভ, এখানে এক চুলও নেগেটিভ কথা বলা যাবে না। তার মানে একে তোমাকে কিন্তু কন্ট্রোল করছে, এই জন্য একে বলা হয় কন্ট্রোলিং আইডিয়া। তুমি যদি বলো যে মনে করো একটা টপিক সেন্টেন্স লিখলে এইভাবে যে আচ্ছা আমি একটা বলি, এখানে তুমি কি দিবা? গ্লোবাল ওয়ার্মিং এর কি সংজ্ঞা দিবা, নাকি তুমি অলরেডি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানো? বলো। এখানে কি আলোচনা গ্লোবাল করবা? ওয়ার্মিং সম্পর্কে আমি জানি। গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানি, সেই নিয়ে ব্যাখ্যা করব। না তুমি বলো এটা এখানে তুমি কোন বিষয় নিয়ে আলোচনা করবা? তোমার এই যে সেন্টেন্সটা তোমার টপিক সেন্টেন্স, এখানে তোমার এই প্যারাগ্রাফে তুমি কি দেখাবা বলো তো? কোন ওয়ার্ডটা তোমাকে লিখতে গ্লোবাল হচ্ছে? ওয়ার্মিং এর গ্রেট কনসার্ন। হ্যাঁ তোমার কিওয়ার্ড কি? এখানে কিওয়ার্ড খুঁজতে হবে, সবসময় কিওয়ার্ড খুঁজতে হবে। গ্লোবাল ওয়ার্মিং কিওয়ার্ড। না ভালো করে দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখন? গ্রেট কনসার্ন। হ্যাঁ Great এখানে বলেছে concern. গ্রেট কনসার্ন, মানে এর কি পজিটিভ সাইড? এর কি কারণ না লিখবো? নেগেটিভ। এর কি কারণ মানে কারণ লিখবো নাকি ফলাফল লিখবো? ফলাফল। কেন কারণ হলে হবে? ফলাফল। ফলাফল লিখবো। গ্রেট কনসার্ন কেন, কি সমস্যা তৈরি করতেছে সে, তাই না? এর কারণ তো আমরা লিখবো না, এখানে শুধু আমরা সেই সকল ফলাফলগুলো ইফেক্ট লিখবো যে ইফেক্টগুলো আমাদের জন্য কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ নিয়ে এখানে আমার কথা বলার উদ্দেশ্য না। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে সেটা নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য না। গ্লোবাল ওয়ার্মিং কিভাবে সমাধান করা যাবে সেটা নিয়েও আমরা কথা বলবো না এই জায়গায়। এখানে কি সমাধান নিয়ে কথা বলবো? বলো। যদি আমি এটা না, শুধুমাত্র গ্রেট কনসার্ন, গ্রেট কনসার্ন কেন, আমি এর বাইরে আর কোনো কথা বলবো না, সংজ্ঞা বলবো না, এর পিছনের কারণ বলবো না, এর কোনো সলিউশন বলবো না। শুধু আমার এই প্যারাগ্রাফের কথাই হবে ইফেক্ট নিয়ে আলোচনা করা, যে গ্লোবাল ওয়ার্মিং কি করছে আমাদের বর্তমানে। বুঝতে পারছো? এখন যদি আমি এর সাথে আরেকটা ওয়ার্ড জড়িয়ে দিই, বলছে গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন আ গ্রেট কনসার্ন অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, সরি আমি আবার নাও দিলাম কেন, প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যান্ড ইট নিডস কি বলবো, it needs to be addressed, it needs to be addressed for proper solutions। তাহলে এটা হলো আমার টপিক সেন্টেন্স মনে করো। তাহলে এখানে কয়টা বিষয় দেখাবো আমি এখানে? ফলাফল আর প্রতিকার। হ্যাঁ তাহলে হচ্ছে কি, একটা হচ্ছে আমার সলিউশনের কথা কিন্তু চলে এসেছে অলরেডি। তার মানে আমি টপিক সেন্টেন্সে বলে দিয়েছি যে আমি শুধু কনসার্ন নিয়ে আলোচনা করব না, এটাকে কিভাবে সলিউশন দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তার মানে তোমাকে টপিক সেন্টেন্সেই বলে দিতে হবে যে তুমি তোমার পরবর্তী অংশে, প্যারাগ্রাফের পরবর্তী অংশে তুমি কি কি শো করতে যাচ্ছ। ঠিক আছে? তো শুধু হুদাই একটা টপিক সেন্টেন্স দিলে কিন্তু হবে না। হ্যাঁ শুধু একটা টপিক সেন্টেন্স দিলেই হবে না, তোমার টপিক সেন্টেন্সে এমন একটা ওয়ার্ড থাকতে হবে যে ওয়ার্ডটা তোমার টপিককে লিড করবে, হ্যাঁ কন্ট্রোলিং আইডিয়া দান করবে। যেমন যদি আমি এইটুকু না দিতাম তাহলে এক ধরনের প্যারাগ্রাফ হতো, আর এইটুকু দেওয়ার কারণে আমার প্যারাগ্রাফ আরেক ধরনের হলো। ঠিক আছে? আবার যদি আমি বলি যে
দেখো তো এইটা যদি আমার টপিক সেন্টেন্স হয় তাহলে এখানে আমরা কয়টা বিষয় দেখাতে পারবো বলো তো? 3টা, কারণ, ফলাফল এবং প্রতিকার। হ্যাঁ, একটা হ্যাঁ, প্রথমে কি দেখো, গ্রেট কনসার্ন মানে ফলাফল, ডিফারেন্ট কজেস মানে কারণ, আর অ্যাড্রেস প্রপারলি মানে কি সলিউশন দেখাতে হবে, তাই না? এই তিনটা, তার মানে আমি এখানে কারণ, তাই তো, এর ফলাফল এবং এর প্রতিকার, আমি তিনটাই কিন্তু আমার এই প্যারাগ্রাফে দেখাতে পারবো। তার মানে তোমার টপিক সেন্টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটা যদি তুমি ঠিক মতো না লিখতে পারো তোমার প্যারাগ্রাফ ভালো হবে না। এই জন্য প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষাতে তুমি শুধু আবল তাবল প্যারাগ্রাফ লিখলেই হবে না। প্যারাগ্রাফের যে আমরা পার্টগুলো শিখতেছি এইগুলো যেন স্যার পড়ে বুঝতে পারে, প্রথম সেন্টেন্সটা পড়ে বুঝতে পারে যেন তোমার একটা গুড টপিক সেন্টেন্স হয়েছে। তারপরে বডিতে যখন ঢুকবে তখন দেখবে যে তোমার টপিক সেন্টেন্সে অ্যাড্রেস করেছো কিনা ভালো মতো। তারপরে কনক্লুডিং এ দেখবে যে তুমি যা বলতে চেয়েছো শেষে তুমি সাপোর্ট করে শেষ করেছো কিনা। এইগুলো কিন্তু খুবই জরুরি, মনে থাকবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাই বলছে দেখো, ইট অ্যাকচুয়ালি গিভস আ ক্লিয়ার সেন্স অফ হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, মানে প্যারাগ্রাফটা কি সম্পর্কে। এটা রাইটার এবং রিডার উভয়কেই লিড করবে, কারণ যখন তোমার টপিক সেন্টেন্স আমার বলা হয়ে গেছে তখন রাইটার এই তিনটা বিষয় দিতেই হবে। যদি এই তিনটা বিষয় না দেয় তাহলে প্যারাগ্রাফটা কমপ্লিট হবে না, ঠিক আছে তো? অথবা এই প্যারাগ্রাফটা বলার সাথে যদি এখন কজ দেখিয়ে দেয় তাহলে প্যারাগ্রাফটা অতিরিক্ত হয়ে যাবে, যা বলতে চাওয়া হয়নি বা যা জানতে চাওয়া হয়নি তাও তুমি বলে ফেলছো। অতএব রাইটারকেও যেমন লিড করবে তেমনি রিডারকেও লিড করবে যে আসলে আমাদের প্যারাগ্রাফের মূল আলোচনা কি কি হবে। এটা একটু খেয়াল করবা। তো এখানে আমি দেখো, যদি আমি বলি যে ইউজিং মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং ক্যান বি ডেঞ্জারাস, এইটা যদি আমাদের টপিক সেন্টেন্স হয় তাহলে আমরা এখানে মোবাইল ফোনের কোন দিকটা নিয়ে আলোচনা করব বলো তো? নেগেটিভ সাইড নিয়ে আলোচনা। শুধু নেগেটিভ সাইড? বলো, সব ধরনের নেগেটিভ সাইড এখানে আনতে পারবো আমি? না, শুধু যে না ড্রাইভিং স্যার, করার শুধু ড্রাইভিং করার সময় যে নেগেটিভ সাইড ওইটা নিয়ে আলোচনা করব। ড্রাইভিং করার সময় কিভাবে ডেঞ্জারাস হতে পারে মোবাইল ফোন ব্যবহার করাটা সেইটা বলতে হবে এখানে। তোমার অন্য কোনো ইফেক্ট আনাই যাবে না, তোমার ক্যান্সার হবে নাকি ব্রেনের সমস্যা হবে নাকি চোখের সমস্যা হবে এসব বলা যাবে না। শুধু মোবাইল ফোন যখন তুমি ড্রাইভিং করার সময় ব্যবহার করছো তখন কিভাবে এটা ডেঞ্জারাস হতে পারে সেইটুকু নিয়ে তোমার কথা হবে, আর বাড়তি কোনো কথা এখানে আসবে না, ঠিক আছে? এবার মনে করো বললাম এটা, দেখো, দ্য কমিউনিকেশন সিস্টেম অফ মোবাইল ফোন ইজ অপারেটেড উইদাউট এনি কেবল, মানে কি এটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। তাহলে এখানে কি তুমি গুড সাইড ব্যাড সাইড দিবা, নাকি আসলে কিভাবে এটা অপারেটেড হয় এর টেকনিক্যাল ইস্যুগুলো না আলোচনা করতে হবে? কোনটা? কিভাবে অপারেটেড হয় সেটা নিয়ে আলোচনা। এটা তার ছাড়া, তাই তো? ওয়্যারলেস কিভাবে কাজ করে, তাই তো? এর ওয়্যারলেসটা কিভাবে কাজ করে, এর রিসিভার কিভাবে থাকে, তাই তো? এর ট্রান্সমিটার কিসের কাজ করে। তার মানে এখানে তোমার শুধু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে হবে মোবাইল ফোনের। এখানে আর তোমার গুড সাইড ব্যাড সাইড এর যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এসব কিচ্ছু বলা যাবে না, শুধু টেকনিক্যাল সাইডটা আলোচনা করবে। এর মেকানিক্যাল বিষয় কি কি আছে সেটা তোমাকে বলতে হবে। এরপর যদি বলি, এটা যদি বলা হয় তোমার টপিক সেন্স, তাহলে কি বলবো? মোবাইল ফোন দ্যাট কানেক্টস টু দ্য ইন্টারনেট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে পিপল শপ। তাহলে এখানে আমার টপিক কোনটা? মানে পিপল শপটাকে কিভাবে চেঞ্জ করতেছে মোবাইল ফোন, সেই ব্যাপারটা। পিপল কিভাবে এখন বর্তমানে কেনাকাটা করতেছে, এক্ষেত্রে মোবাইল ফোনের বিশেষ অবদান আছে কিনা? আছে না? মোবাইল ফোনের মাধ্যমে কেনাকাটা হচ্ছে না, বিভিন্ন অ্যাপ ইউজ করে, তাই না? তার মানে আগে মানুষ দোকানে গিয়ে কিনতো, আর এখন মানুষ কল দিয়ে অ্যাপে অর্ডার দিয়েই এখন কেনাকাটা করতেছে। এখানে কি আমি গুড সাইড ব্যাড সাইড দিব মোবাইল ফোনের, নাকি শুধু শপিং রিলেটেড বিষয় নিয়ে আলোচনা হবে? শপিং রিলেটেড বিষয় নিয়ে আলোচনা। মানে মোবাইল ফোন শপিং এর কোন কোন জায়গাটাকে যাতে অ্যাড্রেস করতেছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে কথা বলতে হবে। সুতরাং বুঝতেই পারতেছো টপিক সেন্টেন্স কত গুরুত্বপূর্ণ। আবল তাবল দিয়ে লিখলে পারেই একটা ভালো প্যারাগ্রাফ হয়। তুমি দিলা হচ্ছে এইটা, তাই না? এটা তোমার হলো টপিক সেন্টেন্স, তারপর তুমি গুড সাইড ব্যাড সাইড আলোচনা করে শুরু করলা, দিয়ে 2-3 পেজ লিখে দিয়ে আসছো, তোমার কি প্যারাগ্রাফে মার্ক পাবা? বলো, একদম জিরো হয়ে যাবে, জিরো। কারণ ইউ ডিডন্ট অ্যাড্রেস দ্য টপিক দ্য কোশ্চেন ওয়ান্টস টু ইন্ডিকেট। তো যেটা ইন্ডিকেট করতে যাচ্ছে কোশ্চেনে সেটা ধারে কাছেও তুমি যাওনি, শুধু তুমি আলোচনা করছো এর গুড সাইড ব্যাড সাইড। কিন্তু আমি বলেছি যে পিপল কিভাবে কেনাকাটা করছে, বর্তমানে বাজার করতেছে, এই ক্ষেত্রে মোবাইল ফোনের কিভাবে মানে ব্যবহার হচ্ছে সেই বিষয়টা তোমাকে শো করতে হবে।
সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, ওকে, টু লার্ন। দেখো এইগুলো শিখতে হবে, যদি না শেখো তাহলে তোমার রাইটিং কখনোই ভালো হবে না। এইগুলো কিন্তু তোমার অনেকটা ওই যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বা প্রোজে কিন্তু কাজে লাগবে, টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন অ্যান্ড হাউ হোয়াট ইউ অ্যাকচুয়ালি নিড টু ডিসকাস। হ্যাঁ, কি ডিসকাস করতে হবে সেইগুলো তোমাকে বুঝতে কিন্তু সাহায্য করবে। তাহলে আমরা যে এখানে প্যারাগ্রাফ আলোচনা করছি, প্যারাগ্রাফগুলোই কিন্তু আসলে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বা প্রোজের যে লিখতে হবে সে লেখার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে, যে একটা সুন্দর গুছিয়ে লেখাটা, একটা শর্ট কোশ্চেন লিখতে গিয়ে আমাদের কিভাবে লেখা উচিত, সেখানে নিশ্চয় একটা প্যারাগ্রাফ হবে, সেখানে একটা টপিক সেন্টেন্স থাকবে, তার বডি থাকবে, তারপরে তার কনক্লুশন থাকবে। এরকম যদি তুমি দিতে পারো তাহলে 4-এর ভিতর তুমি একটা ভালো মার্ক পাবে একটা শর্ট কোশ্চেন আনসারে। শুধু খাতা ভরে লিখলে মার্ক আসে না, অর্গানাইজড হতে হবে। কারণ আমরা পড়তেছি গুড রাইটিং এর প্রধান উদ্দেশ্য হলো কি, অর্গানাইজড ইনফরমেশন এন্ড ইউনিটি অফ আইডিয়াস। হ্যাঁ, এন্ড দেয়ার মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ। একদম 10 পেজ লিখে দিলে একটা প্যারাগ্রাফ, তোমাকে স্যার মার্ক দিবেন না নিশ্চয়ই। You have to have a good sense that how long it should be discussed, কতটুকু লং ডিসকাস করলে পারেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা লেন্থ চলে আসবে। সেটা না বুঝে আবল তাবল তুমি জানো বলে লিখে দিয়ে আসলা, তাহলে কিন্তু ভালো প্যারাগ্রাফ হবে না। ওকে, তাহলে আমরা টপিক সেন্টেন্স নিয়ে কথা বললাম। এরপরে আসি হচ্ছে বডি। বডি আসলে কি জিনিস? বডি হচ্ছে তুমি টপিক সেন্টেন্সে যেটা পেয়েছো সেই বিষয় নিয়ে সাপোর্টিং যে সেন্টেন্সগুলো লিখবা বা তোমার আইডিয়াটাকে ডেভেলপ করার জন্য যে ডেভেলপার্স দিবা, সেটাকে বলা হচ্ছে বডি প্যারাগ্রাফ, মানে সরি বডি প্যারাগ্রাফ তো এসে থাকবে। তাহলে বডি কি দেখো, দ্য সেকেন্ড সেকশন হুইচ ফলোজ দ্য ইন্ট্রোডাকশন ইজ দ্য বডি। ইট কামস এট দ্য মিডল অফ আ প্যারাগ্রাফ। এটা নিশ্চয়ই মিডলেই আসে, কারণ তার আগে থাকে ইন্ট্রোডাকশন আর পরে থাকে কনক্লুশন। and contains the supporting sentences or developers। দেখো সাপোর্টিং সেন্টেন্স গুলো আরেকটা নাম হচ্ছে কি, developers মানে developers are the supporting sentences which actually develop the topic। দেখো which develop the topic sentence, তার মানে developers মানে তুমি টপিক সেন্টেন্সের যে টপিকটা দিয়েছো সেই টপিকটাকে তুমি কিভাবে ডিসকাস করতেছো, এইটাকে এই সেন্টেন্সগুলোকে আমরা বলছি হচ্ছে developers, because it discuss the controlling idea using facts, arguments, analysis, examples and other information. So in a body you have to include different kinds of facts or arguments or examples or other related information which will actually develop the topic। তাই তো, তার মানে বডিতে তুমি যা দিবা তা অবশ্যই টপিক সেন্টেন্সের সাথে রিলেটেড থাকতে হবে, মানে ইউনিটি হতে হবে, তাই না, যে ইউনাইটেড কিনা, একটা কানেকশন আছে কিনা তোমার বডির সাথে তোমার টপিক সেন্টেন্সের। যদি কানেকশন হয়, যে বললাম যে মোবাইল ফোনে তুমি শপিং নিয়ে কথা বলতে চেয়েছো কিন্তু বডিতে তুমি আলোচনা করছো নেগেটিভ সাইডের মানে পজিটিভ সাইড, তাহলে তো তোমার কানেকশন থাকলো না, তাহলে তো তোমার টপিক সেন্টেন্সকে ডিসক্রাইব করা হলো না, অতএব তোমার প্যারাগ্রাফটা কিন্তু ভালো হবে না। একইভাবে দেখো কনক্লুশন কি, the final section is the concluding sentence which summarizes the connection between the information discussed in the body paragraph and the paragraph's controlling idea। তার মানে কনক্লুশনে গিয়ে তুমি দেখাবা যে বডি প্যারাগ্রাফে তুমি যে আলোচনাগুলো করেছো বডিতে, সেটার সাথে তোমার কন্ট্রোলিং আইডিয়ার কোনো লিংক আছে কিনা, কানেকশন আছে কিনা, এইটা তোমাকে কনক্লুডিং সেন্টেন্সে দেখাতে হবে। বুঝতে পারছো? তুমি যদি না দিয়ে শুধু আমরা শেষে কি বলি যে উই শুড টেক প্রপার অ্যাকশন টু স্টপ লোডশেডিং, বলে দিলাম উই শুড টেক প্রপার অ্যাকশন টু স্টপ লোডশেডিং, এটা কোনো কনক্লুডিং সেন্টেন্স হলো? বলো, এটা তো তোমার তাহলে একটা সলিউশন চলে আসলো, তুমি তো সলিউশন দিয়ে শেষ করতে পারো না। তাহলে সলিউশন তোমার বডির ভিতরে থাকবে যদি তুমি সলিউশন নিয়ে কথা বলো, কিন্তু তুমি হঠাৎ করে বললা এটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত, দিয়ে প্যারাগ্রাফ শেষ করে দিলা, তাহলে কিন্তু শেষ হবে না। তাহলে এই হচ্ছে একটা ব্যাপার। তাহলে আমরা কয়টা পার্ট পেলাম একটা প্যারাগ্রাফের ভিতরে, বলো তো? তিনটা। পার্টগুলো কি কি? ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। টপিক সেন্টেন্স কোথায় থাকে? ইন্ট্রোডাকশনে। ওকে। আর ডেভেলপারস কোথায় থাকে? বডিতে। কনক্লুশন মানে হচ্ছে দীপাপ না, মিউট রাখো সাদিকা সুলতানা। হ্যাঁ, বডিতে কি থাকে? ডেভেলপারস গুলো কোথায় থাকে? বডিতে থাকে, তাই তো? ডেভেলপারস কোথায় থাকে? বডিতে থাকে। আর টপিক সেন্টেন্স কোথায় থাকে? ইন্ট্রোডাকশনে। আর কনক্লুডিং সেন্টেন্সে কি থাকে?
বলো কনক্লুডিং সেন্টেন্সে কি দেখানো হয়? ডেভেলপারস যেটা বডিতে Developers, থাকে যেটা, সেটাই কি আবার কনক্লুডিং সেন্টেন্সে দেখাতে হয়? না দুইটা ব্যাপার। কনক্লুশনে হ্যাঁ, কনক্লুশন তো দেখাবো, কিন্তু আমি তো আর ডেভেলপার্সকে তো আর কনক্লুশনে দেখাবো না, কিন্তু আমি কনক্লুশনে কি বলবো, কি কাজ থাকবে কনক্লুশনে আমার? যে তোমার ডেভেলপার্সের যে সেন্টেন্সগুলো দিয়েছো সেটার সাথে তোমার টপিক সেন্টেন্সের কোনো লিংক আছে কিনা বা কানেকশন আছে কিনা। হোয়াট কাইন্ড অফ কানেকশন হ্যাভ ইউ গট, পজিটিভ অর নেগেটিভ কানেকশন। আচ্ছা তুমি তো বললা যে মোবাইল ফোন, তাই তো, মানুষজন যে শপিং করতেছে সেখানে বিশাল একটা প্রভাব ফেলেছে। এখন তুমি কি এটা সাপোর্ট করলা নাকি করলা না, দিয়ে তুমি কি দেখাতে পারলা যে আসলে বড় প্রভাব ফেলেছে নাকি আসলে কোনো প্রভাব নেই? তুমি তো বডিতে আলোচনা করে একটা কনক্লুশনে একটা সমাধান বলবা, তাই না, একটা মন্তব্য দিবা যে আসলেই দেখলাম যে হ্যাঁ এভাবেই ব্যাপক ভাবে কিন্তু কি করেছে, প্রভাবিত করেছে। তো যাই হোক, এই হলো আমাদের আজকে আলোচনার বিষয় যে আমরা আলোচনা করলাম। অলরেডি তোমরা সবাই লিভ নেওয়া শুরু করছো মনে হচ্ছে। 15 জন আজকে ক্লাসে ছিল, তার ভিতরে অলরেডি সবাই চলে গেছে, 9 জন আছো তোমরা। যেভাবে করে কি ক্লাস হয় বলো? আমরা যে আলোচনাগুলো করছি এগুলো দরকার নাই? সবাই তো রেকর্ড ক্লাস নিবা, হ্যাঁ? তো ভাবতেছি এখন থেকে লাইভ ক্লাস নিব না, আমি রেকর্ড ক্লাস করে তোমাদের দিয়ে দিব, তোমরা করবা ক্লাসগুলো, হবে না? কি মনে হয়? না স্যার ওইভাবে না স্যার, না ওইভাবে তো বুঝিনি। তাহলে তোমরা তো সবাই তো রেকর্ড ক্লাসই করতে যাচ্ছ। লাইভ ক্লাসে তো উপস্থিতি এখন আজকে 9 জন, এই যে পর্যন্ত আধা ঘন্টায় 1 ঘন্টায় 9 জনের উপস্থিতি আছে। হ্যাঁ, তো যেহেতু আমার সেকেন্ড মান্থ শুরু হয়েছে, আজকে এই লাস্ট পর্যায়ে যারা ক্লাসে ছিল তাদেরকে রাখবো, বাকিদের আউট করে দিব। ঠিক আছে? ওকে, একটু 1 মিনিট। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। তো যাই হোক, এখন দেখো একটা গুড প্যারাগ্রাফে কি থাকতে হবে। তো এখানে কিছু কথা আছে, তোমরা একটু পড়ে নিবা যে আসলে টপিক সেন্টেন্স কি করে। হ্যাঁ, এখানে একটা টপিক সেন্টেন্স নিয়ে আমি একটা ছোট প্যারাগ্রাফ দিচ্ছি। দেখো, দ্য ফলোইং ইজ আ প্যারাগ্রাফ অন দ্য টপিক অফ আ টপিক সেন্টেন্স। মানে দেখো, টপিক সেন্টেন্সকে টপিক ধরে আমি একটা লিখেছি এবং 3টা পার্ট কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখো, প্রথমে কি থাকে, টপিক সেন্টেন্স থাকে, তাই না? তা এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স হবে, তারপরে পুরোটা হবে একটা বডি, তারপরে শেষে গিয়ে কনক্লুশনে আমরা একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে দিব। এইভাবে একটা প্যারাগ্রাফকে আমাকে ডিজাইন করতে হবে। আমরা জাস্ট এর পার্ট নিয়ে আলোচনা করলাম এখানে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি আরো আমরা যেহেতু ভিতরে পড়বো। এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখো, আ গুড প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ দ্য 3 অ্যাবভ মেনশন পার্ট। তাহলে এই পার্টগুলো তো থাকবেই, সাথে কি থাকতে হবে বলো?
দেয়ার আর সাম আদার ফিচার্স হুইচ মেক আ প্যারাগ্রাফ গুড অ্যান্ড ইফেক্টিভ। তাহলে ওই যে গুড রাইটিং এ যেগুলো থাকবে এখানেও সেগুলো থাকবে, কিন্তু তারপরও আমি এখানে 5টা 6টা দেখিয়েছি, তোমরা আরো বেশি দেখাতে পারো যে একটা গুড প্যারাগ্রাফ বা ইফেক্টিভ প্যারাগ্রাফ রাইটিং এর জন্য এই সকল বিষয়গুলো আমাদের থাকতে হবে। তাহলে প্রথমে কি থাকতে হবে বলো? ইউনিটি, ইউনিটি থাকতে হবে, কোহেশন থাকতে হবে, কোহেরেন্স থাকতে হবে, প্রপার অর্ডার থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ থাকতে হবে, কমপ্লিটনেস অফ আইডিয়াস থাকতে হবে, প্রপার গ্রামাটিক্যাল আইটেম থাকতে হবে, তাই না? মোটামুটি ওখানে আমি 13-14 প্রকার যা শিখছি সবগুলোই কিন্তু আমার প্যারাগ্রাফে প্রযোজ্য। তাহলে ইউনিটি কার কার ভিতর থাকবে বলো? ইউনিটি কার কার ভিতর থাকতে হবে? আমাদের এখানে পার্ট কয়টা বলো? তিনটা। তাহলে 3টা পার্টের ভিতরে কি থাকতে হবে? ইউনিটি থাকতে হবে। বলছে ইউনিটি ইন আ প্যারাগ্রাফ মিন্স দ্যাট দ্য এন্টায়ার প্যারাগ্রাফ শুড ফোকাস অন ওয়ান সিঙ্গেল আইডিয়া, মানে ওয়ান সিঙ্গেল টপিক নিয়ে আলোচনা করতে হবে, অন্যান্য কিছু আনা যাবে না। The supporting details should explain the main idea বা topic sentence and the concluding sentence should end the paragraph with the same idea। দেখো বাইরের কোনো আইডিয়া আনাই যাবে না, সেম আইডিয়া থাকতে হবে। Thus a unified paragraph presents a thought, support it with adequate detail and complete it with a concluding sentence। তার মানে একটা ভালো প্যারাগ্রাফে প্রথমে একটা থটকে প্রেজেন্ট করবে টপিক সেন্টেন্সের মাধ্যমে, তারপরে সাপোর্টিং সেন্টেন্সের মাধ্যমে বডিতে সেটা ডিটেইলে আলোচনা করবে এবং কমপ্লিটিং সেন্টেন্স মানে কনক্লুডিং সেন্টেন্সে গিয়ে সেটাকে কমপ্লিট করে দিবে। এইভাবে একটা ইউনিটি থাকতে হবে। হ্যাঁ, কোহেরেন্স তো আমরা বুঝেছি। কোহেরেন্স মানে কি বলো? অ্যারেঞ্জমেন্ট অফ আইডিয়া, তাই না? ইউনিটি অফ আইডিয়া, আইডিয়াস, তাই না? তাহলে কোহেরেন্স মিন্স এস্টাবলিশিং আ রিলেশনশিপ বিটুইন দ্য আইডিয়াস প্রেজেন্টেড ইন আ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ভিতরে যে আইডিয়া দিতে হবে সেই আইডিয়াগুলো যেন কি হয়? রিলেশনশিপ থাকে, একটা কানেকশন থাকে। ইট ব্রিংস অ্যাবাউট আ রেশনাল ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য আইডিয়া হুইচ আর ইন্ট্রোডিউস ইন আইদার ইন ক্রনোলজিক্যাল অর্ডার অর দ্য অর্ডার অফ ইম্পর্টেন্স। মানে তুমি যেভাবেই দাও না কেন এর ভিতরে কি থাকতে হবে? একটা সুন্দর ইউনিটি থাকতে হবে, একটা লিঙ্ক থাকতে হবে। তারপরে এখানে তো এই কথাগুলো পড়াই হয়েছে, তোমরা একটু পড়ে নিবা। যেমন এইখানে আমরা দেখব যে এই প্যারাগ্রাফের ভিতরে ইউনিটি এবং কোহেরেন্স আছে কিনা, ইউনিটি এবং কোহেরেন্স আছে কিনা। দেখো আমি এখানে টোটাল কয়টা সেন্টেন্স দিয়েছি এই প্যারাগ্রাফে? দেখো তো, এক চোখে দেখা যায়? হ্যাঁ, এই যে এখানে 10টা সেন্টেন্স দিয়েছি। এই 10টা সেন্টেন্সের ভিতরে আমার একটা হচ্ছে টপিক সেন্টেন্স, একটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, আর কি বাকি 8টা হচ্ছে বাকিগুলো বডির ভিতরে সাপোর্টিং সেন্টেন্স। দেখো আমার টপিক সেন্টেন্সটা কি? একজন পড়ো তো, টপিক সেন্টেন্সটা কি? কোথায় গেল? হ্যাঁ, টপিক সেন্টেন্সটা কি? একটু বড় করে দিতে দাও। হ্যাঁ, The human body is a wonderful piece of work that nature has created. ওকে, তাহলে এখানে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? হিউম্যান বডির কোনটাকে সাপোর্ট করব আমরা? আমার মেইন আলোচনা বিষয় মানে এটা যেটা ওয়ান্ডারফুল পিস। হ্যাঁ, এটা যে ওয়ান্ডারফুল ওয়ার্ক, তাই তো ওয়ান্ডারফুল পিস, তাই তো এটা যে চমকদারি কিছু একটা, এইটা নিয়ে আমাকে কথা বলতে হবে। তাহলে আমাকে এবার চমকদারি কথা শুরু করতে হবে। তাহলে আমি কিভাবে সাপোর্ট করব? দেখো, ইট ইজ নট বিউটিফুল লাইক দ্য বডি অফ আ বাটারফ্লাই অর পিকক। এটা আমাদের বডি কিন্তু এই প্রজাপতির মতো বা ময়ূরের মতো এত সুন্দর না। বাট ইট ইজ শেপ প্র্যাকটিক্যালি, কিন্তু এর একটা নির্দিষ্ট শেপ আছে। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা কি? ইট ক্যান ডু মেনি টাইপস অফ ওয়ার্ক হুইচ আদার অ্যানিমেল ক্যান নট। তাহলে এটা হলো আরেকটা কথা যে অন্য অ্যানিমেল যা না করতে পারে মানুষ তাই করতে পারে। ঠিক আছে, সে মাছের মতো সাঁতার কাটতে পারে, সে পাখির মতো উড়তে পারে, ঠিক আছে, তো সে ঘোড়ার মতো দৌড়াতে পারে। তাহলে এই সবগুলো, ঘোড়া যা পারে না মানুষ তাই পারে, তাই তো, মাছ যা পারে না মানুষ তাই পারে। তাহলে এটা একটা কথা। তাহলে এটা এর একটা সুন্দর শেপ রয়েছে, এর প্রচুর পরিমাণে ভিন্ন প্রকার কাজ করার ক্ষমতা রয়েছে। এছাড়া কি? ইট ইজ নট স্ট্রং লাইক দ্য বডি অফ এ টাইগার। এটা টাইগারের মতো স্ট্রং না, কিন্তু বাট ইন প্লেস অফ ফিজিক্যাল স্ট্রেংথ ইট হ্যাজ বিগ অ্যান্ড শার্প ব্রেইন। তার মানে কি? সে তার হয়তো বাঘের মতো শক্তিশালী না, কিন্তু ব্রেইন দিয়ে সে বাঘকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই এটা তার একটা ইউনিক কিছু। বলছে বাই ইউজিং দিস ব্রেইন দ্য হিউম্যান ফিজিক হ্যাজ বিন এবল টু ওভারকাম ম্যানি অফ লিমিটেশন। তাহলে তার এই ব্রেইন দিয়ে তার অনেক লিমিটেশন সে ওভারকাম করতে পেরেছে। যেমন বাই সিটিং ইন অ্যান এরোপ্লেন ইট ফ্লাইজ ফাস্টার দ্যান এ কাইট। তাই তো, এটা কাইটের মতো, মানে কি চিলের মতো, চিলের মতোই সে দ্রুত উঠতে পারে বা চিলের থেকেও দ্রুত উঠতে পারে প্লেন আবিষ্কার করার মাধ্যমে। অথবা বাই রাইডিং আ মোটরসাইকেল ইন ট্রাভেল ফাস্টার দ্যান আ লিওপার্ড। অথবা একটা চিতাবাঘের থেকেও দ্রুত দৌড়াতে পারে মোটরসাইকেলে চড়ে।
অথবা বাই ফায়ারিং আ মেশিন গান ইট ফাইটস মাচ বেটার দেন আ টাইগার, তেমনি এটা মেশিন গানের ইউজ করে সে একটা বাঘের থেকেও ভালো ফাইট করতে পারে। তাহলে এইগুলো হলো কি আমাদের ওয়ান্ডারফুল পিসের কিছু পজিটিভ কথা, নাকি কেন এটা ওয়ান্ডারফুল। অন্যান্য অ্যানিমেলদের মতো হয়তো এরকম ভিন্ন ভিন্ন সিঙ্গেল শক্তি বা ক্ষমতা বা বুদ্ধি নেই, কিন্তু এর সব কিছু আছে যেগুলো অন্যদের নেই, ঠিক আছে। এই আর এগুলো সবই সম্ভব হয়েছে কিসের দ্বারা, তার বিশেষ ব্রেনের দ্বারা। তাহলে এটা হলো পজিটিভ। এখন আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব যে কিছু নেগেটিভ আছে কিনা এবং নেগেটিভ পজিটিভের থেকে বেশি কিনা। তাই তো বলছে ইনস্পাইট অফ অল দিস দ্য হিউম্যান বডি সাফার্স ফ্রম মেনি ডিজিজেস, এর অনেক ডিজিজ রয়েছে, হ্যাঁ, বিকজ ইট হ্যাজ আ উইকনেস ফর হ্যাবিটস সাচ অ্যাজ স্মোকিং, ড্রিঙ্কিং আর ওভার ইটিং, কারণ এর ধূমপান করা, এর নেশা করা, এর বেশি খাওয়ার অভ্যাস আছে এই কারণেই। হোয়েন ইট ইজ হেলদি দ্য বডি ক্যান গিভ প্লেজার, অতএব যখন এটা সুস্থ থাকে তখন সে আমাদের আনন্দ দিতে পারে, বাট হোয়েন ইট ইজ সিক ইট ক্যান কজ গ্রেট পেইন, কিন্তু অসুস্থ থাকলে সে আমাদের অনেক ব্যথা দেয় বা ক্ষতি সৃষ্টি করে। এইটুকু আমরা পেলাম, তাই তো। কিন্তু এই এর যে উইকনেস বা এর যে মানে কি বলবো সিকনেস, এটার কি সবসময় বেশি থাকে বলো? কম থাকে। এটা অতটা আমাদের শক্তিশালী, আমাদের ক্ষতি করে না, তাই না। তাই বলতেছে কি, অতএব লাস্টে আমরা কি বলবো কনক্লুডিং সেন্টেন্সে, বলছে দ্য ওয়াইজ ম্যান উড অলওয়েজ কিপ হিজ বডি ফিট বিকজ আ হেলদি মাইন্ড ক্যান ওয়ার্ক অনলি ইন আ হেলদি বডি, ঠিক আছে তো। তাহলে আমাদের ওয়ান্ডারফুল যে বডি, সেই বডিটাকে আমাদের কি করতে হবে, সুস্থ রাখতে হবে, হেলদি রাখতে হবে, তাহলেই সে ওয়ান্ডারফুল হিসাবে কাজ করতে পারবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা প্রথমে সাপোর্টিং সেন্টেন্স দিয়ে আমরা ওয়ান্ডারফুল পিস দেখালাম এবং শেষ পর্যন্ত বললাম যে এই যে এখানে যে অসুস্থতা দুর্বলতা আছে শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে দিলাম। এইখানে আবার ওটাকে ডেসক্রাইব করা আছে, তোমরা বাসায় একটু পড়ে নিবা, ঠিক আছে তো, যে প্রত্যেকটা সেন্টেন্স, এই যে 10টা যে সেন্টেন্স আছে সেই 10টা সেন্টেন্স আমাদের কাজে লেগেছে কিনা। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য ফার্স্ট সেন্টেন্স স্টেট দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ক্লেইমস দ্য সুপিরিয়রিটি অফ দ্য হিউম্যান বডি ওভার দ্য রেস্ট অফ দ্য ক্রিয়েশন, মানে অন্যান্য প্রাণীদের থেকে মানুষের হিউম্যান বডির যে সুপিরিয়রিটি সেটাকে প্রথমে দেখানো হয়েছে। তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এন্ড সেভেন্থ সেন্টেন্সে এসে এটা কম্পেয়ারে কন্ট্রাস্ট করে দেখানো হয়েছে, জাস্টিফাই করা হয়েছে মেইন টপিককে, ঠিক আছে। তারপরে 8 আর 9 সেন্টেন্সে কিছুটা লিমিটেশন দেখানো হয়েছে এখানে, ঠিক আছে তো। লিমিটেশন দেখানো হয়েছে কিসের কারণে, তার মেইন আইডিয়াটাকে আরো বেশি এনফোর্স করার জন্য, শক্তিশালী করার জন্য। এবং ফাইনালি দ্য 10th সেন্টেন্স কনক্লুড উইথ দ্য আইডিয়া that the human body should be well preserved for a proper functioning of the system that a healthy mind can work only in a healthy body. তাহলে এইভাবে কিন্তু আমরা 10th সেন্টেন্সে এসে ফাইনালি আমরা আইডিয়াটাকে কনক্লুড করেছি। Thus the human body is a unified and coherent paragraph. অতএব এখানে ইউনিটি আছে, এখানে কোহেরেন্স আছে, যাতে আমরা কি করেছি, আমাদের মনে হয়েছে যে এখানে বাড়তি কোনো কথা আছে বা যে কথাটা লিংক হয়নি, বলো। এখানে দেখো ছোট একটা প্যারাগ্রাফ, এই হচ্ছে একটা গুড প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফ যে খুব বেশি লিখতে হবে, 100টা, এখানে 100টা পজিটিভ সাইড দেখানো যা ও 5টা পজিটিভ সাইড দেখানো তাই, কিন্তু সুন্দরভাবে যদি 5টাই দেখাতে পারো তোমার 100টার থেকে অনেক বেশি মানে বোধগম্য হবে রিডারের কাছে। এটা হলো আমাদের হচ্ছে কোহেরেন্স এবং ইউনিটির ব্যাপার। এবার হচ্ছে কোহেশন মানে আমরা কি বলছিলাম, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক বা গ্রামাটিক্যাল আইটেমকে লিংক করে, তাই না, যেখানে। তাহলে cohesion is a term in linguistics that refer to how the structure and content of a sentence or text is linked together to create meaning. Cohesion means that writing is well structured with link to ideas that follow a logical pattern. এটা কি থাকবে এর ভিতরে, মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচার, কোহেসিভ ওয়ার্ড বা কোহেসিভ ডিভাইস, এগুলো দেওয়ার মাধ্যমে আমি একটা স্মুথনেস সৃষ্টি করব আমার লেখার ভিতরে। যেমন এখানে আমরা কিছু কোহেসিভ ডিভাইস বা কোহেসিভ টুলস পেয়েছি, যেমন হচ্ছে রিপিটেশন, প্রোনাউন রেফারেন্স, সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ, তারপর হচ্ছে আর লিঙ্কিং ওয়ার্ড, যেমন হচ্ছে এই জাতীয় অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, ফার্দার, মোর, ইন অ্যাডিশন, তাই তো। অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে সাস, অ্যাজ, এই যে ফর এক্সাম্পল, রিপিটেটিভ ওয়ার্ডের মধ্যে অলসো, টু ইত্যাদি ইত্যাদি, কন্ট্রাস্টের মধ্যে বাট, ইয়েট, স্টিল, তাই তো। কজ ইফেক্টের মধ্যে আমরা অ্যাকর্ডিং, অ্যাজ এ রেজাল্ট, বিকজ ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেছি এর আগে এইচএসসি লেভেলে। এইচএসসি লেভেলে কি লিঙ্কিং ওয়ার্ড পড়ছিল না, বলো? ওই লিঙ্কিং ওয়ার্ড গুলোই হচ্ছে আমাদের এখানে কোহেসিভ ডিভাইস বা কোহেসিভ টুলস, যেগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, কোয়ালিফাইং ওয়ার্ডস কি, এক্সাম্পল দিতে আমরা কি ব্যবহার করব, এমফাসাইজিং দিতে কি ব্যবহার করব, কজ বা রিজন ব্যবহার করতে আমরা কি দিব,
ওয়ার্ড ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বোঝাতে আমরা ব্যবহার করব। এক্সপ্লেনেশন করার জন্য আমরা কি দিব, অ্যাটিটিউড বোঝাতে আমরা কি দিব, সামারি বোঝাতে বা কনক্লুশন বোঝাতে আমরা কি কি ধরনের লিঙ্কার বা ওয়ার্ড ইউজ করব, সেগুলো আমি এখানে সাজিয়ে দিয়ে দিয়েছি। তোমরা দয়া করে একটু মনোযোগ দিয়ে সুন্দর করে পড়ে নেবা, ঠিক আছে? এবং আমি এটা মুখস্থ করে নেব দুটো জিনিস শেষ হয়ে গেলে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন কোহেসিভ ডিভাইস বা কোহেসিভ যে সেন্স, এটা কিভাবে হয়েছে দেখো, সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কিভাবে কানেক্টেড করলে একটা কোহেশন, তাই তো, কোহেশনটা মেইনটেইন হয়, সেটা আমরা 3টা প্যারাগ্রাফ পড়ে দেখব। তোমাদের কাছে কোনটা সবচেয়ে ভালো লাগবে সেটা আমাকে বলবা। এখানে একই বিষয়ে 3টা প্যারাগ্রাফ দিয়েছি। হ্যাঁ, দেখো একই বিষয়ের উপরে আমরা 3টা প্যারাগ্রাফ দিয়েছি। তোমরা এই 3টা প্যারাগ্রাফ পড়বা এবং ফ্র্যাঙ্কলি তোমরা বলবা যে তোমাদের কাছে কোনটা ভালো লাগছে আর কি পড়ে। প্রথমে সবাই এই প্যারাগ্রাফটা পড়ো, তোমরা নিজেরা পড়বা। প্রথমে এটা পড়ো তো, এ নম্বরের এইটা পড়ো সবাই। দিয়ে বলবা যে আসলে কোনটা পড়ে তোমাদের কাছে ভালো লাগছে। একটু ধীরে পড়বা এবং বোঝার চেষ্টা করবা, তাড়াহুড়ো করবা না। পড়া শেষ হয়ে গেলে বলবা, আমি পরেরটা দিব। শেষ হয়েছে পড়া এটা সবার? জি স্যার, শেষ জি হয়েছে। স্যার, পরেরটাতে। আচ্ছা, এবার হচ্ছে বি নম্বর। ওই একই কথা, কিন্তু এটা দেখবা যে কানেক্টেডনেসটা কিভাবে করেছি আমরা। হয়েছে সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, 30 সেকেন্ড পরে আমি চেঞ্জ করছি, আপনি যারা শেষ করেন শেষ করে ফেলো। তাহলে এই দুটা মধ্যে এটা একটু মনে হচ্ছে কাটা কাটা বেশি, তাই না? তার থেকে এটাকে কিছুটা সিম্পল সেন্টেন্স, মানে কোনো রকম ভাবে লিংক করা হয়নি। এখানে কানেক্টেড করেছে। এরপর লাস্টেরটা পড়ো, দেখো। তাহলে এই যে তুমি যে পড়ে মজা পাইলা, এই মজাটা পাওয়ার সেন্সটাকে বলা হচ্ছে কোহেশন। আর এই কোহেশনটা কিভাবে সম্ভব হয়েছে? তথ্য তো একই আছে, তাই না? তথ্যে কি পরিবর্তন হয়েছে কোনো? না তথ্য স্যার। কিন্তু একই আছে, কিন্তু সেন্টেন্স না স্যার। স্ট্রাকচারাল ব্যাপারটা। এইজন্য বলছে যে কানেকশন অফ ইওর আইডিয়াস এট দ্য সেন্টেন্স লেভেল এন্ড দ্য প্যারাগ্রাফ লেভেল, এটা হচ্ছে কোহেসিভ। মানে তুমি কিন্তু তোমার আইডিয়া লেভেলকে নিয়ে কানেক্ট করনি, তুমি করেছো তোমার সেন্টেন্স স্ট্রাকচারাল ব্যাপারটাকে এদিক ওদিক করে তুমি কিন্তু তোমার আইডিয়াটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছো। তাহলে এটা হচ্ছে কোহেশন, মনে থাকবে। আর এই যে আমরা হিউম্যান বডি নিয়ে যে প্যারাগ্রাফটা পড়লাম, এইখানে হচ্ছে আমাদের কি রয়েছে? কোহেরেন্স রয়েছে, তাই তো? কোহেরেন্স রয়েছে কারণ এখানে তথ্যগত আইডিয়ার ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটার কথা এসেছে, অবশ্যই না থাকলে তো ওটুকু ঠিক হতো না। তো এইভাবে আমরা মোটামুটি কোহেসিভ ডিভাইস বা কোহেশনটা আমরা রক্ষা করার চেষ্টা করব। এরপর হচ্ছে প্রপার অর্ডার। প্রপার অর্ডার মানে তো বুঝেছই যে একটা বেসিক্স, মানে প্যারাগ্রাফে আমরা জানি যে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স থাকবে। এবং দেখো বলা হচ্ছে কি, আ বেসিক প্যারাগ্রাফ স্ট্রাকচার ইউজুয়ালি কনসিস্ট অফ 5 সেন্টেন্সেস, মানে কমপক্ষে 5টা সেন্টেন্স থাকতেই হয়। এর ভিতরে একটা থাকে টপিক সেন্টেন্স,
তিনটা থাকে মিনিমাম সাপোর্টিং সেন্টেন্সেস আর একটা থাকে কনক্লুডিং সেন্টেন্স, তাহলে কয়টা হয় টোটাল? 5টা সেন্টেন্স। তাহলে ধরা হয় যে অন্তত একটা প্যারাগ্রাফে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম 5টা সেন্টেন্স থাকবে, তা না হলে একটা প্রপার অর্ডার হয় না। আর অর্ডার মানে হচ্ছে তুমি যে সেন্টেন্সগুলো দিবা সেটা পর পর তুমি দিচ্ছ কিনা, তাই তো? তুমি আগেই মানে খাওয়ার পরে তুমি রান্না করতে গেলে তো হবে না, তোমাকে রান্না করতে হবে তারপর খাইতে হবে, তাই তো? ব্যাপারটা এরকম। তার মানে কাহিনী যেটা দিবা বা গল্প যেটা বলবা সেটা যেন ওয়েল অর্ডার্ড হয়, হ্যাঁ, ওয়েল অর্ডার্ড হয়। তো আমি কিন্তু সব রিডিং করতে যাচ্ছি না, যেহেতু এই কথাগুলো অলরেডি বলা হয়েছে আমার। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ বলতে কি বোঝানো সেটা তোমরা অবশ্যই জেনেছো, এটা নিয়ে আমি কথা বলছি না, তোমরা একটু পড়ে নিবা। তারপর হচ্ছে কমপ্লিটনেস অফ আইডিয়াস, এটা বলেও তোমরা বুঝতে পারবে এখানে কি বলা হয়েছে। হ্যাঁ, কমপ্লিটনেস অফ আইডিয়া মানে যেটুকু আইডিয়া না দিলেই না সেটুকু তোমাকে দিতে হবে। বলছে ইফ দেয়ার আর নট এনাফ সেন্টেন্সেস আর এনাফ ইনফরমেশন টু প্রুভ ইওর থিসিস, মানে ওই যে টপিক সেন্টেন্সকে প্রুভ করার জন্য যদি যথেষ্ট পরিমাণে ইনফরমেশন বা সেন্টেন্স না থাকে, দেন দ্য প্যারাগ্রাফ ইজ ইনকমপ্লিট, তখন প্যারাগ্রাফটা ইনকমপ্লিট হবে। অতএব কতটুকু দিলে পারে, কতগুলো সেন্টেন্স দিলে পারে তোমার আসলে প্যারাগ্রাফটা বা আইডিয়াটা কমপ্লিট হবে, ততগুলো তোমাকে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম লেকচারের আলোচনা, ঠিক আছে? তো যে আমরা এখানে কি পেলাম, মেইনলি ডেফিনেশন, একটা প্যারাগ্রাফের ডেফিনেশন, তারপর হচ্ছে পার্ট, তারপর হচ্ছে ফিচার, ঠিক আছে? তাও আবার গুড প্যারাগ্রাফের এলিমেন্ট 3টা, তাই তো? টপিক সেন্টেন্স, বডি, আর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, এটা হচ্ছে কি পার্ট। আর ফিচার কি? ফিচার হচ্ছে ইউনিটি থাকতে হবে, তাই তো? কোহেশন থাকতে হবে, কোহেরেন্স থাকতে হবে, কমপ্লিটনেস অফ আইডিয়া হতে হবে, লজিক্যাল অর্ডার থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ থাকতে হবে। এগুলো হচ্ছে আমাদের একটা গুড প্যারাগ্রাফের ফিচার, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার বিষয়। তাহলে শীটটা আমি দিয়ে দিব, তোমরা অবশ্যই শীটটা আবার সবাই ভালো করে পড়ে নিবা, মনোযোগের সহিত পড়ে নিবা, ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে আগামী ক্লাসে আলোচনা করব। তবে আগামী ক্লাস আমরা কবে নিব সেটা একটু কনফার্ম করে নিই। তাহলে তোমাদের ক্লাস হয় রবি, মঙ্গল, বৃহস্পতিবার, তাই তো? তোমাদের ঈদ হচ্ছে 17 তারিখ, বলো? জি স্যার। জি স্যার। তাহলে ঈদের আগে আমরা 2 দিন, মানে ঈদের আগে আমাদের একটা ক্লাস, দুটো ক্লাস হচ্ছে সানডে, সরি ঈদের আগে একটা ক্লাস হচ্ছে সানডে, সেটা ছুটি যাচ্ছে। আর ঈদের পরে আমাদের ক্লাস হবে হচ্ছে আবার যেটা হচ্ছে পরে, তাই তো? মঙ্গলবার, সেটা তো নিতে পারতেছি না। তাহলে 20 তারিখ অথবা 23 তারিখ আমাদের ক্লাস শুরু করতে হবে, তাই তো? এখন 20-23 তারিখ হলে একটু বেশি ছুটি হয়ে যায়, আমরা কি 20 তারিখে শুরু করতে পারবো? জি স্যার। জি স্যার, পারবো। আচ্ছা, জি স্যার। তাহলে দিয়ে দিলাম আগামী ক্লাস আমরা 20 তারিখ থেকে, হ্যাঁ? তো ঠিক আছে। স্যার 20 তারিখে তো অনেকে গ্রামে থাকবো, তখন তো ক্লাস করাটা আসলে সম্ভব একটু হয় না। চেষ্টা করবো, কারণ বেশি দেরি হয়ে গেলে আমাদের দেখা যাচ্ছে এমনিতে আমারও মাঝে মাঝে অফিসিয়াল পারপাসে মিস হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই জন্য যতটুকু পারা যায় আমরা মিসটা একটু কম করবো। যদি সম্ভব হয় তোমরা গ্রাম থেকে একটু ক্লাসটা করার চেষ্টা করবে, না হয় রেকর্ড ক্লাস একটু দেখে নিবে একদিনের জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার। আজকেও তো অনেকে জয়েন করেনি, আছো প্রায় 37-38 জন, ক্লাস করতেছো মাত্র 10 জন। তাহলে যাদের করার তারা করলোই, আর যাদের করার না তাদের ক্লাস হলেও করবে না, না করলেও করবে না, বুঝছো না? হ্যাঁ, অতএব এটা একটা মানে কি বলবো, খুবই কমন চিত্র তোমাদের। পড়াশোনা করতে চাও না, কিন্তু ভালো রেজাল্ট করার খুব প্রত্যাশা তোমাদের। তো দেখা যাক, রেকর্ড ক্লাস দেখে যদি তোমাদের ভালো রেজাল্ট হয় তো আর কি বলবো, তাহলে লাইভ ক্লাস করে লাভ কি? হ্যাঁ, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, আর অগ্রিম ঈদ মুবারক, আর গরমে সবাই ভালো থাকো, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার এই পিডিএফ গুলো কি আপনি আপলোড করতেছেন? কেন তুমি পাচ্ছ না? স্যার আমি পাচ্ছি না খুঁজে। তুমি কি গুগল ক্লাসরুমে যুক্ত হয়েছো? জি স্যার। তুমি কি ক্লাস ওয়ার্কে গেছো, গিয়ে দেখছো যে ফোল্ডারে আছে কিনা? স্যার আমি দেখছি, শুধু হচ্ছে অন্য একটা পিডিএফ পেলাম, মানে যে এগুলো পাচ্ছি না রেগুলার যে পড়াচ্ছেন। কেন পাবো না? এই যে রাইটিং প্রসেসের পিডিএফটা রাইটিং প্রসেসের ফোল্ডারের ভিতরে দেওয়া আছে, এই যে এখানে। আজকে যে টপিকটা এটা আজকে দিলাম, আজকে দিয়ে দিব এটা। এই যে এখানে ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস, রাইটিং স্কিলসে। এছাড়া দেখো কাইন্ড অফ ফ্রেজ নিয়ে আলোচনা করা হয়েছে, ফ্রেজের এই যে পিডিএফ সহ ভিডিও ক্লাস। তো বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে, এই যে বেসিক স্ট্রাকচারের পিডিএফ ক্লাস সহ ভিডিও ক্লাস।
তাই না? তারপর ক্লজ নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে ভিডিও ক্লাস সহ ক্লজের পিডিএফ সবই তো ফোল্ডার অনুসারে দেওয়া আছে, এটা বুঝতে হবে। রেগুলার যে ক্লাস করাচ্ছেন ওগুলো সব পিডিএফ দিচ্ছেন আপনি? হ্যাঁ, ক্লাস অনুসারে দিয়ে দিচ্ছি। এর আগের ক্লাস কি কি হয়েছে রাইটিং প্রসেস নিয়ে, এই যে এখানে দেওয়া আছে, এই যে একটাতেই তো পুরো ক্লাস আছে, এখানে 3টা ক্লাসই আলোচনা করা হয়েছে নিয়ে। জি স্যার, বুঝতে পারছি। মানে তুমি কবে জয়েন করেছো? স্যার আমি কিছুদিন আগে জয়েন করছি স্যার। আমাদের জানা উচিত তাহলে। এই যে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এখানে আমরা অধ্যায় ভিত্তিক যে আলোচনা করতেছি, এখানে কি দিয়েছে চ্যাপ্টার 2, এখানে এই যে চ্যাপ্টার 2 এর ইয়া দেওয়া আছে অধ্যায় ভিত্তিক, ঠিক আছে না? এই যে এখানে দেওয়া আছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 পর্যন্ত অলরেডি দেওয়া আছে। জি স্যার, বুঝতে পারছি। এখানে গেলেই পাবে, একটু খুঁজে দেখতে হবে আর কি যে কি কি আছে। আস্তে আস্তে অবশ্য হয়ে যাবে, সমস্যা না। স্যার রিডিং স্কিলের যে পার্ট এটা পড়া দিয়েছিলেন ওইটা হ্যাঁ। কবে পড়া ধরবেন? আমি 2 সপ্তাহ, ঈদের পরে? এই যে আমি টাইম দিয়েছি 2 জুন থেকে 2 সপ্তাহ। তাহলে কত তারিখ পর্যন্ত হয়? 16 তারিখ পর্যন্ত হয় নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে ঈদের পরে আমি একটা টেস্ট নিব এটা। তাই তো, যে 1 থেকে 29 পর্যন্ত প্যাসেজ তোমাদের পড়তে বলেছি, ওই প্যাসেজগুলোর উপরেই আমি একটা টেস্ট নিব। আগে তোমরা পড়ে ফেলবা, পড়া টাইম দিয়ে দিয়েছি তারপরে। আর এটার চ্যাপ্টার 3 আজকে আমি চেঞ্জ করে দিব তোমাদের, এইখান থেকে চ্যাপ্টার 3 টাইম দিয়ে দিলাম, ঠিক আছে তো? পিডিএফ অলরেডি দেওয়া আছে। চ্যাপ্টার 3টা পড়তে শুরু করো, যাতে আমরা মোটামুটি এদিকে সময়টাকে কভার করে আমরা একবারে 3টা চ্যাপ্টারের একসাথে পরীক্ষা নেব। দিয়ে আমরা পরবর্তী যে বইটা আছে ওই বইয়ে চলে যাবো, আবার 3টা চ্যাপ্টার করব, দিয়ে 3টা চ্যাপ্টার শেষ করে আবার পরীক্ষা নেব, এবং করে আমরা চ্যাপ্টার ওয়াইজ আগিয়ে যাব। আচ্ছা। আচ্ছা, আর কিছু কারো জানা আছে? আচ্ছা, যদি না থাকে তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।